This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করব আজকের অনির্বাণের চক্রব্যূহ। আজকে অনির্বাণের চক্রব্যূহ এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে বসে থাকা সেই যোগ্য শিক্ষকরা যারা চক্রব্যূহে আটকে পড়েছেন, যারা বিনা দোষে, একেবারে বিনা দোষে চাকরিটা হারিয়েছেন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য। দেখতে পাচ্ছেন সেই শিক্ষকদের ছবি। কি অদ্ভুত, কি ভয়ঙ্কর এই দেশ, কি ভয়ঙ্কর এই রাজ্য, তার ব্যবস্থা। ভাবুন, যোগ্য শিক্ষকরা যাদের এখন ক্লাসরুমে পড়ানোর কথা, পরীক্ষার প্রস্তুতি বা খাতা দেখার কথা, পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের সাহায্য করার কথা, তারা এই মুহূর্তে ধস্তাধস্তি করছেন। দয়া করে হুজুর জানিয়ে দিন পৃথিবীকে আমরা যোগ্য, আমরা টাকা দিয়ে চাকরি পাইনি, আমরা মুড়ি মিছুড়ি এক দরের মতো মুড়ির সঙ্গে আমাদের মিছুড়িদের মিলিয়ে দেবেন না। আমরা সত্যি সত্যি কাউকে এক পয়সা ঘুষ না দিয়ে মেধার জোরে চাকরি পেয়েছি, যে মেধাটার স্বীকৃতি আপনারা দিচ্ছেন না। মাইনে পরের কথা, স্কুলে ফেরা পরের কথা, আগে পৃথিবীকে জানান যে আমরা যোগ্য ছিলাম। শুধুমাত্র এইটুকু দাবি নিয়ে এসএসসি ভবনের সামনে বসে আছেন এরা। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন, একে একে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো, তাদের প্রত্যেকের মাধ্যমে এই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন কি ভয়ঙ্কর ধস্তাধস্তি চলছে। আর এটা কেন চলছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কারা করছে, এই কয়েকদিন ধরে রাজ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে টিভি9-এ চোখ রেখে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বললেই আপনার সামনে বিভীষিকার যে ছবিটা ভেসে ওঠে, না তারা কেউ নয়। এরা কেউ কোথাও কোনো প্রতিবাদের নামে ভাঙচুর করতে আসেনি, মানুষের ঘরবাড়ি লুট করতে আসেনি, মানুষ মারতে আসেনি, আগুন লাগাতে আসেনি। এরা শুধুমাত্র নিজেদের যোগ্য প্রমাণ করবার জন্য, নিজেরা যে যোগ্য সেই প্রমাণটা পৃথিবীর সামনে দাখিল করবার জন্য সরকারকে বারবার একেবারে অহিংসভাবে অনুরোধ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, সরকারের দৌড়ে দৌড়ে ধর্ণা দিয়েছে, এসএসসি ভবনের সামনেও লাগাতার বসেছিল। এদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তার পরবর্তী সময় শিক্ষামন্ত্রী নিজে দেখা করে এদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ 21শে এপ্রিল সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া হবে যে এ রাজ্যে কারা যোগ্য শিক্ষক আর কারাই বা অযোগ্য। এখনো পর্যন্ত সেই যোগ্য আর অযোগ্যের তালিকা প্রকাশিত হলো না। চলে গেল 21শে এপ্রিলের দিনটা, অন্তত তার অফিসের সময়সীমাটা চলে গেল। আমার সঙ্গে যে তিনজন প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে একে একে কথা বলবো, কিন্তু শুরুতেই চলে যাব আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, এই মুহূর্তের পরিস্থিতি তোমার কাছ থেকে দেখতে চাইবো, তোমার মাধ্যমে দেখাতে চাইবো। একদম অনির্বাণ, 6টায় তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু 7টা বাজলো, এখনো পর্যন্ত কোনো রকম তালিকা প্রকাশ হলো না। আর স্বাভাবিকভাবেই যতক্ষণ না তালিকা প্রকাশ যারা বলছেন যে তারা আর কিছু চান না, তারা একটা তালিকা চান যেখানে পরিষ্কার হয়ে যাবে কারা যোগ্য কারা অযোগ্য এবং ওই মাসে প্রকাশ করা হবে। কিন্তু স্বাভাবিকভাবে সেই তালিকা এখনো পর্যন্ত কোনো রকম প্রকাশ করা হয়নি। তবে সব থেকে বড় ব্যাপার, যখন তাদের প্রতিনিধি দল গিয়েছিল এসএসসি ভবনে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে, সেখান থেকে নাকি সূত্র মারফত তারা জানতে পেরেছেন যে আজকে যে তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছিল সেটা থার্ড কাউন্সিলিং পর্যন্ত। তাহলে পরবর্তী কাউন্সিলিংয়ে যারা যোগ্য, তাহলে তাদের নাম কোথায়? এই জায়গা নিয়ে প্রাথমিকভাবে সমস্যাটা দেখা দেয়। তারপরেই তারা স্পষ্ট কথা বলছে যে এসএসসি চেয়ারম্যান সহ এসএসসি দপ্তরে কোনো কর্মীকে তারা বেরোতে দেবেন না। তারা রাস্তায় বসে পড়েছেন, কারণ তারা রাস্তায় রয়েছেন কারণ তাদের আর নতুন করে কিছু হারানোর নেই। তারা প্রস্তুতি নিয়ে এসেছেন যে আজ তারা এখানেই থাকবেন যতক্ষণ না কোনো রকম সদুত্তর পাচ্ছেন তারা, যতক্ষণ না একটা স্বচ্ছ আনসার পাচ্ছেন তারা, ততক্ষণ তাদের এই আন্দোলন অভিযান চলে যাবে। কিন্তু কতক্ষণ, আর কি বলছে, আর কি চাইছেন তারা? কথা বলবো আমি একজনের সঙ্গে। আপনারা এখানে কতক্ষণ বসবেন?
ফিরবেন, কারণ 7টা বেজে গেছে, তালিকা নেই। সেই তালিকা নিয়েও প্রশ্ন রয়েছে, কতক্ষণ কি বলবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের তালিকা দিচ্ছে এবং সার্টিফাইড লিস্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্তই আমরা এই আন্দোলন চালাবো এবং আমরা তালিকা নিয়েই বাড়ি ফিরবো। আগের দিন বলা হয়েছিল আজকে তালিকা দেওয়া হবে, এখনো দেওয়া হলো না। তালিকা নিয়েও নতুন প্রশ্ন কেন? সময় নষ্ট করা হচ্ছে কি কোথাও? একদম সময় নষ্ট করা হচ্ছে এবং আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে 3rd কাউন্সিলিং পর্যন্ত লিস্ট দেবো, 4th কাউন্সিলিংকে দেবো না। তারা অযোগ্য কেন? এটা সরকারের সম্পূর্ণ দায়। সরকার এখানে ব্রিটিশ রুল চালু করতে চাইছে, ডিভাইড এন্ড রুল পলিসি। আমরা সেটা মানবো না, মানছি না। শর্মিষ্ঠা আমার সঙ্গে থাকো, শর্মিষ্ঠা আমার সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়, তোমার কাছ থেকে দেখতে চাইবো, এই মুহূর্তে কার্যত এই যোগ্য শিক্ষকদের অহিংস ধর্নায় এসএসসি অফিসটা অবরুদ্ধ। তুমি কোথায় রয়েছো? তোমার সামনে কি ঘটছে, কি দেখতে পাচ্ছ? দেখো, আমি একদম এসএসসি অফিসের যে গেট তার সামনে রয়েছে, যেখানে অবস্থান বিক্ষোভে রয়েছেন শিক্ষকরা, মাস্টারমশাইরা, ম্যাডামরা রয়েছেন। তারা রয়েছেন, তাদের ছবিটা আমি একবার দেখাতে বলবো পিকুকে, এবং একই সঙ্গে আমি কথা বলবো এমনই একজন শিক্ষক, যিনি কল্যাণী স্কুলে পড়াতেন। এই মুহূর্তে তিনি আদালতের নির্দেশে স্কুলে যেতে পারছেন না, কিন্তু সরাসরি তার সাথে কথা বলবো। আজকে আপনাদের সহযোদ্ধা 13 জন এই মুহূর্তে এসএসসি দপ্তরে রয়েছে, তাদের মাধ্যমে কি জানতে পারছেন যে কেন আপলোড হলো না? আজকে তাদের মাধ্যমে এটা জানতে পারছিলাম কি প্রথম দিন থেকে এসএসসি যখন আমাদেরকে বলেছিল কি আমরা কাউন্সেলিং ভিত্তিতে আমাদের কোনো লিস্ট দেব না, এটা এসএসসির স্ট্যান্ড ছিল আর মধ্যশিক্ষা পরিষদের, আর 21 তারিখে 4টার মধ্যে আমরা লিস্ট দিয়ে দেবো। তাহলে আজকে ওই হিসাবে আমরা এখানে সমাবেশ করেছি। 3 ঘন্টা পেরিয়ে গেছে, 3 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও ওরা কোন লিস্ট দেয়নি। এখন নতুন অজুহাতি দিচ্ছে, টেন্টেরদেরকে বাঁচাবার জন্য আজকে আমাদেরকে বলি দেওয়া হচ্ছে। কি বলি দেওয়া হচ্ছে আমাদেরকে? কি আমরা সেকেন্ড কাউন্সিলিংয়ের পর যতগুলো কাউন্সিলিং হয়েছে 8 অবধি হয়েছে, আমরা ওর লিস্ট আমরা দেব না। এটা কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো অর্ডার আছে এসএসসির কাছে? তাহলে এসএসসি নিজেই প্রেস কনফারেন্সে কোনোদিন বলেনি, মধ্যশিক্ষা পরিষদ বলেনি, শিক্ষামন্ত্রী বলেনি। তাহলে এই ডিভাইড এন্ড রুল কেন করা হচ্ছে? আমাদের সঙ্গে নিজেদের মধ্যে বিভেদ কেন তৈরি করা হচ্ছে? এটা শুনতে পেলে অভিযোগটা অনির্বাণ, যে এখানকার যারা মাস্টারমশাই রয়েছেন তাদের অভিযোগ যে কমিশন এখানে ভাগাভাগি করার চেষ্টা করছে এবং ভাগাভাগির মাধ্যমে তারা এখানে তাদের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা করছে। মাস্টারমশাই, আপনার বলছিলেন আমরা যোগ্য, আমাদের কোনো রকম চিহ্নিত করা নেই। এই দুর্নীতি করেছে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পরিষদ, যারা উপরতলায় আছে তারা আজকে ঠান্ডা ঘরে বসে আছে। আমরা যোগ্য হয়ে রাস্তায় পড়ে আছি। এটা কোন রাজনীতির চক্রে আমরা পড়ে আছি? আমরা আজকে কেন চাকরিহারা? আজকে বলছে তারা 3rd ফেজ অবধি দেবে, কিন্তু এই এসএসসির বাইরে কি আমরা চাকরি পেয়েছি? এসএসসি তো নিয়েছে, তখন কি মনে ছিল না? আজকে এক এক রকম বার্তা দেওয়া হচ্ছে, এটা আমরা কোনোভাবেই মানবো না। একেবারে শিক্ষক যারা রয়েছেন যোগ্য, তারা কোনোভাবে কমিশনের এই ব্যবহার তারা মানতে রাজি নন। আমার সহকর্মী পিকুকে বলবো একটু ছবিটা তুলে ধরার জন্য, যে এখনও যারা রাস্তায় অবস্থান বিক্ষোভ, অর্থাৎ কার্যত রাস্তা দখল এই মুহূর্তে শিক্ষকদের হাতে। যারা যোগ্য শিক্ষক তারা নিজেদের হকের দাবিতে তারা বিক্ষোভে রয়েছেন এবং বিক্ষোভে ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মানা হচ্ছে। আমি একটু আরও একজন শিক্ষক রয়েছে, ম্যাডামের সঙ্গে একটু কথা বলি। ম্যাডামের সঙ্গে একটু কথা বলো, যে আপনার কোন স্কুল? আমার আসানসোলের সামনে শ্রীপুর হাই স্কুল। অত দূর থেকে এসছেন, সারাদিন ছিলেন যে একটা ভালো খবর পাবেন, ওয়েবসাইটে আপলোড হবে। 3 ঘন্টা অতিক্রান্ত, কোনো কিছু নেই। না, এখন আগে তো আমরা জানছিলাম যে যোগ্য অযোগ্য, একদল টাকা দিয়েছে আর একদল ফ্রেশভাবে মেধার ভিত্তিতে পেয়েছে। আজকে আবার নতুন করে শুনছি কাউন্সিলিং এর বেসিসে ওরা লিস্ট দেবে। এই আবার কেমন বিচার? আর এতদিন ধরে আজকে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য বলে চেঁচানো হলো, তারপরে আজকে আবার কাউন্সিলিং ধরে লিস্ট দেওয়া। এটা তো কাউন্সিলিং এর কথা তো আগের দিন বলা হয়নি। না, কাউন্সিলিং এর কথা আসছে কোথা থেকে? যদি কাউন্সিলিং থেকে যদি অযোগ্য ধরা হয় তাহলে তো এই অযোগ্য তো আমরা নই। আপনারা কি কাউন্সিলিং এখন যেতে চাইবেন? কাউন্সিলিং কোনোভাবেই যেতে চাই না। আমাদের যোগ্য লিস্ট প্রকাশ করতে হবে এবং সার্টিফাই করতে হবে, আমাদের সেটাই দাবি। অযোগ্যদের টার্মিনেট করতে হবে এবং যোগ্যদের সার্টিফাই করতে হবে, এটাই আমাদের দাবি। এবং যতক্ষণ না আমরা সেই লিস্ট প্রকাশ পাচ্ছি, আমরা কিন্তু এই ঘেরাও, এই অবস্থান এইখানেই করব। আপনি কোন স্কুলে টিচার? আমার রানীগঞ্জের বীজপুর হাই স্কুল, বীজপুর নেতাজি শিক্ষা নিকেতন। এখান থেকেই আসছে, রানীগঞ্জ থেকে। তাহলে আজকে কি বাড়ি ফিরবেন না যতক্ষণ না পর্যন্ত লিস্ট আপলোড হচ্ছে? না, আজকে ফিরছি না, আজকে এখানেই আমরা অবস্থান রাখছি।
শুনতে পেলে অনির্বাণ যে এখানে যারা শিক্ষকরা রয়েছেন, যারা ম্যাডামরা রয়েছেন, তারা বলছেন যত একেবারে সুজয় আমার সঙ্গে থাকো আমাদের আউটপুট প্রতিনিধি কৌস্তব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি সরাসরি চলে যাব কৌস্তবের কাছে। কৌস্তব, তুমি কোথায় রয়েছো? এখানে কি ঘটছে কৌস্তব? একেবারে দেখো ঠিক যে এসএসসি দপ্তর, সেই এসএসসি দপ্তরের সামনের যে গেট রয়েছে সেই গেট থেকে একদম করুণাময়ী যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরো অবরুদ্ধ এই মুহূর্তে। কারণ আজকে সকাল থেকে সেই ছবিটা ছিল এবং আমি যে জায়গাটা আছি এখানটা তুমি দেখতে পাচ্ছ যে চাকরিয়ারা শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু এখানে পথে বসে এই মুহূর্তে বিক্ষোভ করছেন। আমি এই মুহূর্তে জানার চেষ্টা করব, মেহবুব রয়েছে আন্দোলনের অন্যতম মুখ, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ ভেতর থেকে? ভিতর থেকে যে আপডেট, ওরা সেই ছলচাতুরি যা দীর্ঘদিন ধরে করে আসছে, জানি না কোন হাইকমান্ডের অর্ডার, ওরা মেনলি যেটা করতে চাইছে অযোগ্য টেন্টেড ক্যান্ডিডেটদেরকে আড়াল করার জন্য আমাদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল খেলার চেষ্টা করছে। তারা ফোর্থ কাউন্সিলিং থেকে পুরোটাকে বাতিল করার চেষ্টা করছে এবং থার্ড কাউন্সিলিং পর্যন্ত আলাদা রাখতে। যা ওরা হাইকোর্টে বলেনি, যা হাইকোর্ট বলেনি, যা সুপ্রিম কোর্টে ওরা বলেনি, যা সুপ্রিম কোর্ট বলেনি, আজকে কোন জায়গা থেকে আবার নতুন একটা থিওরি এরা তৈরি করছে। আমরা দেখেছি যে এরা প্রত্যেকটা জায়গায় কৌশল অবলম্বন করছে। যারা টেন্টেড তাদেরকে বাতিল করতে হবে, তার জন্য নতুন আবার নকশা বানাচ্ছে এবং কিছু আনটেন্টেড ক্যান্ডিডেটের সাথে যদি ওরা বাদ যায় তাহলে ক্ষোভটা কম হবে। আর যদি টেন্টেড ক্যান্ডিডেটদেরকে শুধু বাদ দেয় তাহলে ওরা আবার টাকা ফেরত নেওয়ার জন্য ঝামেলা করবে। তাই এরা একটা মাস টার্মিনেশন করছে, যেখানে টেন্টেডও থাকবে আনটেন্টেডও থাকবে, ক্ষোভটা প্রশমিত হবে। এটা পুরো ধান্দাবাজি। আমরা কোনো খবর নিতে যাচ্ছি না, আমরা এখান থেকে নড়বও না, চড়বও না। আজকে যদি পুলিশ গুলি চালায়, গুলি চালাক, মারুক, আমাদের একটাই দাবি, আমরা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুক। অত কাউন্সিলিংয়ের দরকার নেই, আপনি সরাসরি কাউন্সিলিংয়ের গল্প ভুলে আপনি আনটেন্টেডদের লিস্ট দিন, এটাই দাবি। শেষ দেখে ছাড়বেন। এই মুহূর্তে আমি আরও একটা ছবি দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন কুনালকে বলবো সেই ছবিটা দেখাতে। প্রতীকী ললিপপ নিয়ে এসছেন একজন শিক্ষক, প্রতীকী ললিপপ নিয়ে এখানে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন, সেই বিক্ষোভ প্রদর্শন করছেন। এই প্রতীকী ললিপপ কেন? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন। তা সেই প্রতিশ্রুতিগুলো আজকের এই রাস্তায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এগুলো এক একটা ললিপপের সমান। আমরা যে কষ্ট করে যে যোগ্যতায় নিজেরা চাকরি পেয়েছিলাম, সেই চাকরি থেকে আজকের আমরা বঞ্চিত হচ্ছি। ইমিডিয়েট এইসব ললিপপের কথা ছেড়ে, কোনো রকম ভলেন্টিয়ারি সার্ভিসের কথা ছেড়ে, প্রতিশ্রুতির কথা বাদ দিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ 21শে এপ্রিল ইমিডিয়েট যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করুন। এটাই আমার এই ললিপপ চাই না, ললিপপের বদলে যোগ্য শিক্ষকদের তালিকা চাই। সেই তালিকাটা নিয়েই বাড়ি ফিরবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসএসসি ভবনের সামনের ছবিটা। আপনি যে কোনো গেটের দিকে তাকান, এসএসসি ভবন থেকে বেরোনোর যে কোনো রাস্তার দিকে তাকান, সবটাই ঠিক এইভাবে রয়েছে। হ্যাঁ, একটা তফাৎ আছে, আমি বলছি না বারবার, পুলিশের অবরুদ্ধ হওয়া, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ জনতা মুখোমুখি হওয়া, এরকম ছবি গত 15-20 দিন ধরে যতগুলো দেখেছেন, সেই ছবিগুলোর সঙ্গে ছবিটার একটা অমিল আছে। এদের কারোর হাতে একটা লাঠি, বাঁশ তো দূরের কথা, একটা সাধারণ ছোট হাতে লাঠি পর্যন্ত নেই, পতাকা পর্যন্ত নেই। এরা একেবারে নিরস্ত্র, একেবারে অহিংস অবস্থায় শুধুমাত্র একটাই দাবি নিয়ে এসছেন, আমরা যে যোগ্য সেটা আপনারাই জানাবেন বলেছিলেন, জানিয়ে দিন। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আমি একে একে কথা বলবো, কিন্তু আমার সঙ্গে এই ছবিটা থাকবে, তার কারণ এই ছবিটা এই মুহূর্তে রাজ্যের প্রতীকী ছবি। আমার সঙ্গে উপস্থিত অতিথিরা, আমার সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেসের মুখপাত্র, শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কর্মী এবং রাজনৈতিক সমর্থক সৌরভপ্রিয় দত্ত, রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূলের মুখপাত্র, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা চয়ন ভট্টাচার্য। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, একটাই প্রশ্ন, যে প্রশ্ন আমার মনে হয় এই মুহূর্তে আপনাদেরকে স্পষ্ট করে দেবে ঠিক কোন চক্রব্যূহে আটকে আছেন এই রাজ্যের মানুষ। আজকের প্রশ্ন চক্রব্যূহে। লাখো চাকরির আশ্বাস মমতা, বিশ্বাস করে জনতা। আজকের প্রশ্ন, লাখো চাকরির আশ্বাস মমতার, বিশ্বাস করে জনতা। আজ শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ তাদের যে বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, তার উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লাখো লাখো চাকরির আশ্বাস দিয়েছেন। তাপ বিদ্যুৎ কেন্দ্র, দেউচা পচামি,
কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তার নিজের রাজ্যের নিজের সরকারের শিক্ষকদের চাকরি বাঁচাতে পারছেন না, তার সরকার বেসরকারি চাকরির জন্য, অন্য কর্মসংস্থানের জন্য আশ্বাস দিলে জনতাকে সেটা মানবে, বিশ্বাস করবে? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে একে একে আলোচনায় যাব। আমি শুরুই করব মৃত্যুঞ্জয় পালের কাছ থেকে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। মৃত্যুঞ্জয় বাবু, জনতা বিশ্বাস করবে এই আশ্বাস? এই ছবিটা দেখে মনে হচ্ছে আপনার? জনতা তো এত বছর বিশ্বাস করে আসছে বলেই তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়। জনতা বিশ্বাস করে বলেই আমাদের ঢেলে লোকসভা থেকে, বিধানসভা থেকে, পঞ্চায়েত, প্রত্যেকটা পৌরসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতায়, আমাদের তৃণমূল কংগ্রেসকে প্রার্থীদের জেতায়, সমস্ত জনতাই বিশ্বাস করে। দেখুন, শালবনীতে আপনি জানেন যে 1600 মেগাওয়াটের, তার মানে আপনি বলছেন মৃত্যুঞ্জয় বাবু, তার মানে আপনি বলছেন জনতা বিশ্বাস করেনি বলেই 34 বছর ধরে ধানতলা, বানতলা, মাটি কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, একের পর এক কেলেঙ্কারি করেও সিপিএম এবং তার সিপিএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট ক্ষমতায় ছিল। মানে আপনাদের অভিযোগগুলো জনতা বিশ্বাস করেননি বলছেন? 34 বছর অন্তত করেন, এটা শিওর তো? না, 34 বছরে একটা বড় সময় ধরে কংগ্রেস প্রধান বিরোধী দল ছিল। তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরে আমাদের সাকসেস রেটটা দেখুন, আমরা কত বছরের মধ্যে একটা নতুন দল, কত বছরের মধ্যে আমরা ক্ষমতায়। মৃত্যুঞ্জয় বাবু, আপনাকে একটু মনে করিয়ে দিই, তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পরে রাজ্যে বামফ্রন্ট সরকারের সব থেকে বড় কেলেঙ্কারি তৃণমূল বিধায়কদের তুলে নিয়ে আসা। আপনাদের বিধায়কদের নামগুলো তখন মনে করিয়ে দিই। অরুণাভ ঘোষ, নির্বেদ রায়, সৌগত রায়। রাজ্য বিধানসভায় যে কেলেঙ্কারি সামনে নিয়ে এসেছিলেন তার নাম পার্সোনাল লেজার অ্যাকাউন্ট কেলেঙ্কারি, PL অ্যাকাউন্ট কেলেঙ্কারি, মনে পড়ে? সেই কেলেঙ্কারিতে কত কোটি টাকার গড়মিল ছিল, কত 100 কোটি টাকার গড়মিল ছিল। সিএজির রিপোর্ট ছিল, পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট ছিল। তারপরে 2001 এবং 2006-এ সিপিএম এর বিপুল মার্জিনে জেতা, বামফ্রন্টের বিপুল মার্জিনে জেতা। জনতার অবিশ্বাস, তাই তো? না, জনতার, আমি বলছি যে আমরা চাকরি দিচ্ছি, আমরা এই যে আপনি বলছেন চাকরি হচ্ছে না, চাকরি তো চারিদিকে হচ্ছে। আজকেও বলা হয়েছে একজন শিল্পপতি এসে তিনি তার প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন শিল্পপতিরা এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে। আপনারা এতদিন বলতেন যে শিলান্যাস কোথায়, শিলান্যাস হচ্ছে। ফিতে কাটতে মুখ্যমন্ত্রীকে দেখা যায় না, ফিতে কাটতে দেখা যাচ্ছে। সমস্ত কিছুই তো হচ্ছে, দেউচা পাচামিও হবে। আজকে জিন্দাল গোষ্ঠী এসেও তাদের বক্তব্য তুলে ধরেছে, আরো 1600 মেগাওয়াট না আরো বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এবং সেখানেও ইস্পাত কারখানা হচ্ছে, বিভিন্ন জায়গায় কর্মসংস্থান হচ্ছে। আপনি যে চাকরির কথা বলছেন, ডেফিনেটলি কোনো না কোনো জায়গায় অন্যায় হয়েছে। আমরা কোনো দিন থেকে বলিনি যে কেউ অন্যায় করেনি। কেউ যদি অন্যায় না করে তাহলে তো এই কথাটা চাকরি যেত না। নিশ্চিতভাবে কিছু না কিছু অন্যায় হয়েছে, কিন্তু হাইকোর্টে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কিছু মানুষ, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো কিছু মানুষ, যারা সর্বভোগ হিসাবে, যারা সবকিছুই খায় বা চাকরিও খেতে চায়, তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যোগ্য এবং অযোগ্যতাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। এদের যে একটা নেক্সাস সিপিএম বিজেপি, তারা যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যোগ্য এবং অযোগ্যদের, এর বিরুদ্ধে আমরা বলছি 5303 জনের টাকা যদি সুপ্রিম কোর্ট বলে থাকে যে 12% সুদারে ফেরত দিতে হবে, বাদ বাকিদের যদি প্রমাণ টাকা ফেরত দিতে না বলে, সব বুঝলাম মৃত্যুঞ্জয় বাবু, কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী তো আশ্বাসটা দিয়েছিলেন আজকে যে 21 তারিখ যোগ্য অযোগ্যদের তালিকা ধরিয়ে দেবো আপনাদের হাতে। তাহলে সেই আশ্বাস কি মিথ্যা আশ্বাস ছিল? আমি বলছি যে, আমি আবারও বলছি যে এখানে আপনি একটা কথা বলুন, আপনি সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে যদি আলোচনা করেন তাহলেই বুঝতে পারবেন আমাদের আইন কি বলে। আমাদের দেশের আইন বলে, যদি আপনি কারো বিরুদ্ধে প্রমাণ না পায় তাহলে আপনি কোনো নিরপরাধ ব্যক্তিকে আপনি সাজা ঘোষণা করতে পারেন। সব বুঝলাম, আমরা তো এগুলো নিয়ে প্রচুর চর্বিত চর্বণ করেছি। সুপ্রিম কোর্টের রায় 100 জন দোষী বলে যাক, একজন নির্দোষী যেন শাস্তি না পায়, ঠিক আমাদের বিচার ব্যবস্থার যে মানদণ্ড বা মেরুদণ্ড যাই বলি না কেন, এর উপর দাঁড়িয়ে সব বুঝলাম। কিন্তু আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে এরা যে এই বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছেন, এসএসসি ভবন ঘিরে রয়েছেন, সে তো সুপ্রিম কোর্টের রায়ের জন্য নয়, সে তো এই কারণে যে রাজ্যের শিক্ষামন্ত্রী আজকে এদের হাতে একটা যোগ্য এবং অযোগ্যের তালিকা ধরিয়ে দেবেন বলেছিলেন, সেটা এখনো পর্যন্ত ধরাতে পারেননি, ধরাবেন না বলছেন। অনির্বাণ, আপনাকে একটা কথা বলি, এসএসসি আপনিও জানেন অটোনোমাস বডি, সেখানে দাঁড়িয়ে তার একজন চেয়ারম্যান আছে, তার নাম সিদ্ধার্থ মজুমদার। তিনি নিশ্চিতভাবে তিনি তার বক্তব্য জানাবেন, লিস্ট ধরাবেন কিনা নিশ্চিতভাবে জানবেন। আপনারাও যেমন নজর রাখছেন, আমরাও নজর রাখছি, কিন্তু আমরা জানি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যাবে এবং যোগ্যদের চাকরি থাকবে।
সিপিএম, কংগ্রেস, বিজেপি যাই চেষ্টা করে থাকুক, যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে এবং যোগ্যদের চাকরি থাকবে, প্রত্যেকে চাকরি পাবে। ডিসেম্বর অবধি তো সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। বেশ, এত অধৈর্য আমার সঙ্গে থাকুন শঙ্কুদেব। আমরা ছোটবেলায় পড়েছিলাম সুকান্ত ভট্টাচার্যের কবিতা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। চাকরি হারাদের রাজ্য এখন ক্ষুধার তো বটেই, কিন্তু যেভাবে মৃত্যুঞ্জয় বাবু বলছেন, যেভাবে মরুভূমিতে পথ হারানোর পথিক পথ চলতে থাকেন, একদিন নিশ্চয়ই জল পাবো, একদিন নিশ্চয়ই জল পাবো, সেভাবে মৃত্যুঞ্জয় বাবু বলছেন, আমাদেরকে ভরসা দিচ্ছেন, ভরসা রাখতে বলছেন, একদিন যোগ্য অযোগ্যের তালিকা পাবো। শঙ্কুদেব বাবু, আপনি ভরসা রাখতে পারছেন? দেখুন, এই সরকারের চাকরির ওপরে কোনো ভরসা নেই, কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি, এখন সরকারি চাকরিটাও চলে যাচ্ছে লোকের, ফলে সিভিল স্কোর খুবই খারাপ এই রাজ্য সরকারের। এবং এই রাজ্য সরকারের সরকারি চাকরি শুনলে বাড়ির মেয়েরা ছেলেদের বিয়েও দিচ্ছে না, মানে খুবই খারাপ পরিস্থিতি তৈরি করেছেন, জোকসা পাঠ। কিন্তু আমি আপনাকে একটা কথা খুব নির্দিষ্টভাবে বলতে চাই অনির্বাণ বাবু, এরা কেন দিতে পারছেন না তার কারণ হচ্ছে যে বাকি 8,000 9,000-এর কাছ থেকে এরা টাকা পয়সা নিয়ে অযোগ্যদেরকে চাকরি দিয়েছেন, এখন যোগ্যটা আইডেন্টিফাই করে দিলে তারা তো তৃণমূল নেতাদের বাড়িতে চলে যাবে, ঘাড়ের ওপর বসে পড়বে, বলবে টাকা ফেরত দাও। তাদেরকে বাঁচানোর জন্যই তো এত চেষ্টা। আমি একটা কথা জিজ্ঞাসা করবো আপনাদেরকে, এই যে আমি অন্যভাবে নেবেন না, আমি একদম কোনো ব্যক্তিগত জায়গা থেকে বলছি যে এই এতটা রিল্যাক্সড ওয়েতে পা নাড়াতে নাড়াতে আপনি এটা বলতে পারছেন, তার কারণ কি এইটা আপনারা সরকারে নেই? ধরুন ত্রিপুরাতে যখন প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন বাতিল 13,000 চাকরি বাতিল হয়ে যাওয়া বামেদের আমলে, ফেরত দেবেন 2017 সালে, আজকে 2025 সালে একটা চাকরিও ফেরত দিতে পারেন। দেখুন, আপনাকে মনে রাখতে হবে অনির্বাণবাবু, দুটো চাকরির যে পরিস্থিতি সেটা আলাদা। ওখানে সিপিএম যে সমস্ত ডকুমেন্টেশন ছিল সেটা নষ্ট করে ফেলেছে, কিন্তু এখানে সেই ডকুমেন্টেশন আছে, কারণ এক সেকেন্ড 100% আছে। আপনাকে মনে রাখতে হবে, এক সেকেন্ড আপনাকে মনে রাখতে হবে, আমাদের দলের বর্তমান এমপি অভিজিৎ বাবু হচ্ছেন, যখন জাস্টিস ছিলেন, যখন তিনি এই অর্ডার দিয়েছিলেন, তখন তিনি তো আইডেন্টিফাই করে দিয়েছিলেন, তিনি তো বলে দিয়েছিলেন, তখন যদি সরকার সেই অর্ডারটা মেনে নিত তাহলে আজকের পরিস্থিতি তৈরি হতো না। আমি চয়ন ভট্টাচার্যের কাছে যাবো। চয়ন বাবু, অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে মৃত্যুঞ্জয় বাবু আপনি হাত তুলেছেন, আমি দেখেছি, আমি আসবো আপনার কাছে। আমি শুরুতে অনেকটা সময় দিয়েছি, আমি আবারও সময় দেবো আপনাকে, কিন্তু যেহেতু আপনার কাছে আপনার মুখে আমি বিকাশ ভট্টাচার্যের নামটাও শুনেছি, ওয়ান অফ দ্য ভিলেন্স এই চাকরি যাওয়ার, তাই চয়ন ভট্টাচার্যের নিশ্চয়ই কিছুটা সুযোগ প্রাপ্য হয়। চয়ন ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য তাহলে চাকরি খেয়ে নিচ্ছেন এ রাজ্যে কি? আমি জিজ্ঞাসা করছি, যেমন ধরুন আপনারা যখন শিল্প করতে চেয়েছিলেন তখন একটা বড় সময় ধরে আপনাদের বক্তব্য ছিল, আপনারা টাটাকে ডেকেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দিয়েছেন। আমি জানি না পৃথিবীতে কোন লোক এই লজিক বাই করবে যে সরকার চালাবেন আপনারা, তাড়িয়ে দেবেন অন্য লোক। ঠিক সেইভাবে আমার আজকে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস চাকরি দিচ্ছে, আপনারা খেয়ে নিচ্ছেন। তাহলে কি করতে হবে? বাংলা মানুষকে কি আবার চাকরি দেওয়ার জন্য আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে? মানে যেভাবে শিল্প করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর লোকে ভরসা রেখেছিলেন। এই ধরনের কথাবার্তা বলার তো লাভ নেই। ধরুন আমি যদি এই আপনার কথা যদি তর্কের খাতিরে মেনেও নেই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা নিয়োগপত্রে বঞ্চিত হয়েছিলেন তাদের হয়ে মামলা করেছিলেন, এবং সেক্ষেত্রে যোগ্য অযোগ্য তালিকা রাজ্য সরকার বা এসএসসি দিতে পারেনি। যে তালিকাটার কথা বারবার বলা হচ্ছে সেটা সিবিআই এর দেওয়া তালিকা, সেই তালিকার উপর ভিত্তি করে এই ধরনের কথাবার্তাগুলো আসছে। কিন্তু আমার একটা খুব পরিষ্কার কথা, একজন লয়ার তিনি যদি চাকরি খেয়ে ফেলতে পারেন তাহলে সরকারটা খুব দুর্বল। আমরা তো কোথাও নেই, আমরা রাঁচি রাজ্য বিধানসভাতে, রাঁচি লোকসভাতে, আমরা চাকরিটা দেবই কি করে আর নেবই কি করে? এখানে খুব স্পষ্টভাবে জানাচ্ছে তাদের সরকার দুর্বল, সরকারের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে। মৃত্যুঞ্জয়বাবু যেটাগুলো বললেন সেগুলো তো সরকারের দুর্বলতাই প্রকাশ পেল, এর বাইরে কিচ্ছু নয়। আমরা যদি আমাদের ধরে নিচ্ছি কথার কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কনভিন্স করিয়েছেন আদালতকে যে চাকরি এদেরকে প্যানেল ক্যান্সেল করুন, প্যানেল ক্যান্সেলটা যে করবেন সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ, তিনি তো কোনো প্রমাণের ভিত্তিতেই করবেন। যদি পাল্টা প্রমাণ রাজ্য সরকার বা এসএসসি দিয়ে দিত, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ক্ষমতা ছিল না ওটাকে। আমি মৃত্যুঞ্জয় পালের কাছে আরেকবার যাবো। মৃত্যুঞ্জয় বাবু, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। ধরুন এই যে ইচ্ছুক অনিচ্ছুক জমিহারাদের হিসেব করতে করতে, মানে জমিদাতাদের হিসেব করতে করতে, ইচ্ছুক আর অনিচ্ছুক লেজের ওপরে হতে হতে চয়নবাবুদের সরকারটা চলে গেল 34 বছরে। আমি দেখছি আপনারা হিসেব করছেন যোগ্য অযোগ্য, লেজের ওপরে হচ্ছেন কিনা বলতে পারবো না, কিন্তু আমি যে ধরনের নমুনা দেখছি আপনাদের প্রতিশ্রুতি দেওয়ার এবং ভঙ্গ করবার, তাতে আমার তো রীতিমতো সংশয় হচ্ছে আপনাদের সরকারটা টিকবে না কিরকম ওই ইচ্ছুক অনিচ্ছুকের মতো যোগ্য অযোগ্য করতে করতে বিদায় নেবে? কোনটা সরকারটা টিকবে কিনা 2026-এ বোঝা যাবে। এক, দ্বিতীয় কথা হলো যে অনির্বাণ, আমরা তো এখানে যারা, ধরো আপনিও যে আলোচনা করছেন, আপনি তো নিশ্চিতভাবেই চান যে সবার মানে যারা যোগ্য তাদের চাকরিটা থেকে। অবশ্যই, এটা তো এই নিয়ে তো কোনো সংশয় নেই, আপনি তো 100% সেটাই চান আমার মনে হয়। তাহলে যদি যোগ্য হয়, এইখানে দাঁড়িয়ে
একমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, চয়নবাবু যা বলছেন বা চয়নবাবুর পার্টি যা বলছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন উকিল হিসাবে বলছেন না, প্রত্যেকের চাকরি যেতে হবে। যখন সরকার বলছে যে আমরা যোগ্য লিস্ট দেবো, তখনও উনি বলছেন প্রত্যেকটি। আমি ধরে নিচ্ছি মৃত্যুঞ্জয় বাবু, এক মিনিট, শঙ্কুদেব তালিকাটা দিয়ে দিন, তালিকাটা দিয়ে দিন, ওই তালিকাটা আজকে করে নিয়ে যান, আজকে ওই তালিকাটা ওখানে নিয়ে যান, বাইরে থেকে আচ্ছা ভবনের সামনে তালিকাটা নিয়ে যান মৃত্যুঞ্জয় বাবু, তাহলে সবাই ঠান্ডা হয়ে যাবে। আমরা করবেন, অসুবিধা নেই। এক এক করে চয়নবাবু, শঙ্কুদেব, সবাই কথা বলে শোনা যাবে না। আমি মৃত্যুঞ্জয়, না শঙ্কুদেব এক মিনিট, মৃত্যুঞ্জয় বাবু, আমার একটাই প্রশ্ন, আমি যদি ধরে নিই যে আমি ধরে নিচ্ছি আপনার কাছে তর্কের খাতিরে, প্লিজ চয়নবাবু অন্যভাবে নেবেন, তর্কের খাতিরে ধরে নিচ্ছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিক কারণে চান না যে যোগ্যদের একজনেরও চাকরি, ধরে নিচ্ছি। আমার সেক্ষেত্রে একটা অপ্রিয় প্রশ্ন আছে, আমি কিন্তু কাউকে অসম্মান করে বলছি না, আমি বলছি একজন লয়ার, ভাবুন একজন লয়ার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যা চাইলেন তাই পেলেন, আপনাদের কি তার মানে যোগ্য আইনজীবীও নেই? সিরিয়াসলি মৃত্যুঞ্জয় বাবু, আমরা তো বলছি যে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার সংবাদ মাধ্যমের কাছে আমাদের সরকারের বক্তব্য জানিয়েছেন যে আমরা যে মানে এসএসসি যে লিস্টগুলো দিয়েছে বা যে বক্তব্য তুলে ধরেছেন তাতে হয়তো সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিকে সন্তুষ্ট করা যায়নি। আমি একটা কথা বলি অনির্বাণ বাবু, আপনি আমার কথাটা শোনার পরে আরেকটা প্রশ্ন করবেন। এই যে শঙ্কুদেব পান্ডা বলছেন যে ত্রিপুরাতে যোগ্যদের লিস্টটাকে কথাটা বলতে দিন, কথাটা রাখতে দিন প্লিজ, আপনি কমপ্লিট করুন। বলছি যে শঙ্কুদেব পান্ডা বললো যে 10,323 জন ত্রিপুরাতে যে চাকরি গেছেন তাদের ডকুমেন্টস গুলো পাওয়া যায়নি, কিন্তু শঙ্কুদেব পান্ডাদের সরকারটা গঠন হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেককে চাকরি দেবে, তাহলে যদি ডকুমেন্ট না থাকে তাহলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিটা দিতে পারে। আমার একটা বিরতির সময় আছে, একটা বিরতির সময় আছে, একটা বিরতির সময় আছে। শঙ্কুদেব এবং মৃত্যুঞ্জয় বাবু, আমি জানি না আপনাদের শঙ্কুদেব এবং মৃত্যুঞ্জয় বাবু, আপনাদের রাজনীতির জয় হোক অথবা পরাজয় হোক, কোনোটাতে আমার ব্যক্তিগতভাবে বা আমাদের কারোর ব্যক্তিগতভাবে কিছু এসে যায় না, আপনাদের শুভ হোক, ভালো হোক, কিন্তু আমি বলছি যোগ্যদেরও চাকরি হোক। সেই যোগ্যদের চাকরিটা এই মুহূর্তে যে চক্রব্যূহে আটকে আছে তার থেকে বেরোনোর কোনো হদিশ পাওয়া যাচ্ছে কি? আমি প্রতিদিন এই বিতর্কের জন্য, অনির্বাণের চক্রবর্তী বিতর্কের জন্য আপনাদের মতামত নিয়ে থাকি, আজকেও নিয়েছিলাম। আমার প্রশ্ন যা ছিল এবং তাতে আপনারা যেভাবে উত্তর দিয়েছেন দেখাবো। আমার আজকের প্রশ্ন ছিল জনমতের জন্য, আপনাদের মতামতের জন্য। ফেসবুক, ইউটিউব, এক্স হ্যান্ডেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার প্রশ্ন ছিল লাখো চাকরির আশ্বাস মমতার, বিশ্বাস করে জনতা? শতাংশের হিসেবে 10% বলেছেন বিশ্বাস করেন, 90% বলছেন বিশ্বাস করেন না। মৃত্যুঞ্জয় বাবু এবং সৌরভপ্রিয় বাবুর জন্য আমি বলবো ভালো খবর নয়, জনতা বিশ্বাস করেন না এই লাখো চাকরির আশ্বাস সরকারের। এখন এটাও হতে পারে এই লাখো চাকরির আশ্বাসে বিশ্বাস না করেও জনতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে বিশ্বাস রাখলেন, তার রাজনীতিতে বিশ্বাস রাখলেন, সেটা হতেই পারে, কিন্তু অন্তত এটাতে বিশ্বাস করেন না। সেরা 3টে মত জনমতের মধ্যে প্রত্যেক দিন আমরা দেখাই, সেরা 3টে মত এক এক করে। আমি একটু পিসিআরের সাহায্য চাইব। রাজ্যের প্রতিশ্রুতিতে কেন বিশ্বাস করবে মানুষ? পার্থিব মোদক জিজ্ঞাসা করছেন, মানে বিশ্বাস করবে কেন, তার কারণটা কি? কল্যাণ দে বলছেন দুর্নীতির বহর দেখে অবিশ্বাস হওয়াই স্বাভাবিক, অর্থাৎ এখানে অবিশ্বাসটাকেই স্বাভাবিক বলছেন। আজকাল কোন নেতার কথায় বিশ্বাস করবেন? অমৃত ধর। শঙ্কুদেব পান্ডা, আপনাদের জন্য ভালো খবর নয়, মানে এমন নয় যে তৃণমূলকে শুধু অবিশ্বাস, প্রায় কাউকেই বিশ্বাস করছেন না, অমৃত ধরের মতো মানুষ। আমি শুরু করবো অশোকবাবুর কাছ থেকে এই দফায়। অশোকবাবু, 1, কোন নেতার কথায় বিশ্বাস করবেন? 2, দুর্নীতিটাই এখানে প্রাতিষ্ঠানিক, ফলে বিশ্বাস করার প্রশ্ন নেই, এটা হচ্ছে জনমত, তার সঙ্গে এই ভিড়ের চেহারা মিলে যাচ্ছে কিনা বলুন। দেখুন, আমি আগে প্রথমেই বলি যে যোগ্য যারা শিক্ষক তাদের চাকরির ব্যাপারে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে পর্যন্ত দরবার করেছে। আমাদের স্ট্যান্ডটা খুব ক্লিয়ার, স্বয়ং রাহুল গান্ধী চিঠি দিয়েছেন রাষ্ট্রপতিকে। 2 নম্বর কথাটা হচ্ছে যে ওই সে মনে আছে আপনার ওই একটু জলপাই কোথায়, একটু জলপাই কোথায়, একটু জলপাই কোথায়, সে চোখের জল, নাকের জল, মুখের জল, মানে পাতকুয়ার জল, পুকুরের জল, নদীর জল, সাগরের জল, এমনকি জলপাইয়ের কথাও বলে দেওয়া হলো, কিন্তু পানীয় জলটার হদিশ ওই পথিককে কেউ দেয়নি। বাংলার মানুষ আজকে, বাংলার যুবক যুবতীরা ওই দিশাহীন পথিকের মতন ঘুরে বেড়াচ্ছে, জল চাই, জল চাই, জল চাই, আসল পানীয় জল কেউ দিচ্ছে না। একেবারে তাই, একেবারে করছেন যে জল পেয়ে যাবো, ঠিক, একেবারে তাই। কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়, ব্যাপারটা হচ্ছে
এ রাজ্যের নতুন কর্মসংস্থানের কোনো দিশেও নির্মাণ নেই। একের পর এক ওই কি হয় যেন বিশ্ব বাণিজ্য সম্মেলন টমেলন করে হাজার হাজার কোটি টাকা খরচা দেওয়া হচ্ছে, সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে দীঘায় জগন্নাথ মন্দির করা বলা হচ্ছে। জগন্নাথ মন্দির শিল্প, সেখানে ইনভেস্ট, এই জিনিস দেখেছে বাংলার মানুষ। আইন শৃঙ্খলার অবনতি, কোন রাজ্যের কোন শিল্পপতি এখানে শিল্প করতে আসবে মশাই? বেশ, কেন ইনভেস্ট করতে আসবে? আমি একটা জিনিস, ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টোটিং। এ রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে এটাই এইমাত্র। আমি একটা জিনিস স্মরণ করিয়ে দেবো সৌরভ বাবু আপনাকে। ধরুন আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দালদের পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করতে গিয়েছিলেন শালবনীতে, ওইখানেই একটা স্টিল প্ল্যান্টের উদ্বোধন করতে গিয়ে, তার শিলান্যাস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করতে গিয়েছিলেন। ফেরার পথে বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় ওই মাওবাদীদের বিস্ফোরণ, তাকে হামলা এবং তাকে খুন করবার চেষ্টা। আমি বলছি মাঝখানে যে এতগুলো বছর চলে গেল, সত্যি কি বাংলার শিল্পের আকাশে কোনো পরিবর্তন হলো? দেখুন সেদিনকেও আমরা একটা শিলান্যাসের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলাম, এখনও একটা শিলান্যাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। মাঝখানের সময়টাতে আমরা দেখলাম বেসরকারি চাকরি তো ছিলই না, সরকারি চাকরি তো একটা ভয়ঙ্কর অবিশ্বাস তৈরি হয়ে গিয়েছে। জনমত দেখলেন নিশ্চয়ই আপনি সৌরভ? ঠিক আছে, টিভিতে কি জনমত এসছে, কজনের জনমত, এর উপর দাঁড়িয়ে তো আর সারা বাংলার 10 কোটি মানুষের জনমত তো আর এখানে আসেনি। 10 কোটি হ্যাঁ বলছি 10 কোটি মানুষের মত নির্ভর করবে 2026 সালে, তখন দেখা যাবে। 2 নম্বর কথা হচ্ছে যে ওই সিপিএমের যিনি আছেন, ওনাকে শ্রদ্ধা করি চয়নবাবু, উনি বলছিলেন সিপিএম তো ক্ষমতায় নেই, তাহলে কি করে সিপিএম চাকরি খায়? দেখবেন পাড়াতে কিছু কাকিমা মেশোরা আছে, যা নিজের বাড়ির সন্তান যদি অপদার্থ হয়, পাশের বাড়ির মাকে গিয়ে বলে, জানিস তো তোর ছেলে ওখানে দেখলাম ওই লুকিয়ে লুকিয়ে নেশা করছে, আর তোর মেয়ে না ওই ছেলেটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বলে পাশের বাড়িতে অশান্তি লাগিয়ে দেওয়ার জন্য তারা যথেষ্ট হয়। তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই পাশের বাড়ির ওই কাকিমা মেশোর মতো, শেষ করতে দাও, শেষই করতে দেবো। বলছি পাশের বাড়ির মা বাবা যদি সন্তানের উপর বিশ্বাস থাকে, আর সন্তানের যদি বিশ্বাসযোগ্যতা থাকে, তাহলে কিন্তু কোনো অশান্তি হয়। বলছে না যে সিপিএম হয় কি, বলুন না, সিপিএম কি করছে, ওইটা বিকাশ ওই পাশের বাড়ির কাকিমা জেঠুর মতন গিয়ে কানে মন্ত্র দেওয়ার চেষ্টা করছে। বিকাশবাবু সেই কাজটা করেছে। আমি বলছি যে যোগ্য, আমরা চাই যোগ্যদের যোগ্যরা, হ্যাঁ এটা একদম ঠিক কথা, কিছু ভুল অবশ্যই হয়েছে, তার জন্য আমাদের মন্ত্রী জেল খাটছে। আমি বলছি ভালো কথা, দুর্নীতি তো এবং সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকার মেনে নিয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি। হ্যাঁ বলছি, তাকে আমাদের দল সাসপেন্ড করেছে, সব রকম পদ্ধতি আমরা নিয়েছি, এবং আমরা এই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কথাটা হচ্ছে, আজকে আমি বলছি যে এই যোগ্য অযোগ্য কারা ঠিক করবে? আচ্ছা সিবিআই কে তো অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিল, সিবিআই তো পার্টি, তো সিবিআই তাহলে যোগ্য অযোগ্য কেন আজকে পরীক্ষা নেয়নি? তো সিবিআই পরীক্ষা তো নিয়েছে এসএসসি। বলতে দাও, আপনি তো বলেছিলেন আজকে যোগ্য লিস্ট দিয়ে দেবেন, এবারেও রাষ্ট্রবাবু লিস্টটা দিচ্ছেন না কেন? আমি বলছি পকেটে পুরে রেখে দিয়েছেন অযোগ্যদের কাছ থেকে। অসভ্যতা করতে আসে। আমি বলছি যে একটা পরিষ্কার কথা, যে অভিজিৎ গাঙ্গুলি যে নিজে চাকরি খেয়েছে, সে আবার ওখানে খেয়েছে মানে কি? একজন জাস্টিস সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলছেন, উনি এমন একজন লোক, উনি আপনারা দুর্নীতি করেছেন, এটা ইম্পর্টেন্ট নয়। আপনাদের লোকেরা দুর্নীতি করেছে, এটা ইম্পর্টেন্ট নয়। পাচ্ছি না, আরে সভ্যভাবে বলুন। শঙ্কুদেব বলার সুযোগ পাবেন, শঙ্কুদেব আপনি বলার সুযোগ পাবেন, আমি সুযোগ দেব, আমি আমার দেব। শঙ্কুদেব সুযোগ, তুমি মমতা আপাতত একটু চা বা জল, যদি চা ঠান্ডা হয়ে গিয়ে থাকে আবার চা বলছি, প্লিজ সৌরভ শেষ করুন, শেষ করুন। আমি তাই জন্য বলছি যে সাপ প্রথমে এই 26,000-কে ফোঁস মেরে কাটলো, সে এবার ওঝা হয়ে গিয়ে বলছে যে আমি এবার তোমাদের ছেড়ে দিচ্ছি, ওই বিষ আমরা। আমার কাছে কথা হচ্ছে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যরা চাকরি পাবে এবং কারোর চাকরি যাবে না, কারোর চাকরি যাবে না, একটু অপেক্ষা করুন, কারোর চাকরি যাবে না। বছরে 10 লক্ষ চাকরি দেওয়ার নরেন্দ্র মোদীর বদল ওই ধরনের বাড়াবে। আচ্ছা সৌরভ বাবু এক মিনিট, শঙ্কুদেব চয়ন বাবু, আমি সুযোগ দেবো না, কিছু ডাকবে না। আমি বলছি বছরে 10 লক্ষ চাকরি বলছেন তো, এক মিনিট সৌরভ, বছরে 10 লক্ষ চাকরির কথা বলছেন সৌরভ বাবু, প্লিজ আপনার বলার সময় শেষ হয়ে যাচ্ছে।
বাবু শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বছরে 10 লক্ষ চাকরির কথা বলছেন সৌরভপ্রিয় বাবু, কিন্তু কিন্তু এক মিনিট প্লিজ, কেউ শুনতে পাচ্ছে না, প্লিজ প্লিজ সায়ন বাবু প্লিজ, কেউ শুনতে পাচ্ছেন প্লিজ 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 কেউ শুনতে পাচ্ছেন। সৌরভপ্রিয় বাবু আপনি শেষ করেছেন, আমি সময় দিয়েছি, আমি আসবো। সায়ন বাবু আপনি একবার শুনে নিন একবার। আরে সৌরভপ্রিয় বাবু প্লিজ, বছরে 10 লক্ষ চাকরির কথা বলছেন সৌরভপ্রিয় বাবু, কিন্তু 5 লক্ষ চাকরি দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় একটাই চিন্তা গুড়গুড় করে। আমি বলবো হয়তো বাধ্য হন তিনি এই চিন্তার কথা প্রকাশ করতে, তার মাথায় একটাই চিন্তা যে বিজেপি আর সিপিএম মিলে চাকরিগুলো খেয়ে না ফেলে। আমি বলছি না, মুখ্যমন্ত্রী বলেছেন, শুনুন। সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে, কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। চয়ন বাবু আপনি উত্তর দেবেন, কিন্তু আমার প্রশ্নটা ভালো করে শুনে নিন। একটা সময় এ রাজ্যে দীর্ঘকাল প্রাথমিক এবং মাধ্যমিকের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ আটকে ছিল, এসএসসি চালু হওয়ার আগে, টেট চালু হওয়ার আগে। শুনে উত্তর দেবেন প্লিজ। আমি বলছি সেই সময়টাতে আপনাদের নেতাদের মুখ থেকে দিনের পর দিন এই যুক্তি আমরা শুনেছি, 20,000, 22,000, 18,000 চাকরি আপনারা দেওয়ার পরও নাকি আটকে আছে, বিরোধীরা কোর্টে গিয়ে মামলা করে দেয় বলে। অস্বীকার করতে পারবেন চয়নবাবু? আমি তো এই যে এই অতীত ঘেটে, না ঘেটে নয় বলেছেন আমি ধরে বলেছেন আপনারা, ঠিক আছে, সে সময় চাকরি দেওয়াই হয়নি, আমি তো 100বার স্বীকার করছি, কিন্তু এসএসসি হওয়ার পর থেকে আঙুল ধরাতে কেউ সুযোগ পাইনি। প্রাথমিক কথা হচ্ছে একটা কথা রিপোর্ট পরিষ্কার বলেছেন, সিপিএম খারাপ, সিপিএম কে সরাতে হবে, সিপিএম বাজে কাজ করেছে, তাই জন্যই তো তার জন্য তো কি প্রমাণ করার জন্য সরকারকে ডিফেন্ড করবার জন্য স্পষ্টভাবে বলছি, এখানে দাঁড়িয়ে দুর্নীতির পক্ষে কথা বলার জন্য দুজন আছে, আমরা কথা বলতে পারছি, আমরা আমাদের যুক্তি শোনা যাবে না, আমি সময় দিয়েছি প্লিজ প্লিজ, আমি সময় দিয়েছি। মৃত্যুঞ্জয় পাল কথা বলে শঙ্কু বলতে দেবে না। না কেন বলতে কেলেঙ্কারির কথা বলে শঙ্কু বলতে দেবে না, কেন বলতে দেবে না? আমি একবার মৃত্যুঞ্জয় পালের কাছে কথা শুনতে চাই। প্লিজ আমি মৃত্যুঞ্জয় পালের কাছ থেকে শুনতে চাই। মৃত্যুঞ্জয় বাবু আমি আরো একবার প্লিজ বলবেন। মৃত্যুঞ্জয় পাল অশোক বাবু, না অশোক বাবু, দিস ইজ নট ফেয়ার। মৃত্যুঞ্জয় পাল, আমি আরেকবার আপনাকে সুযোগ দিচ্ছি। দেখুন মৃত্যুঞ্জয় বাবু, আমার একটাই প্রশ্ন আপনার কাছে, আপনারা 5 লাখ 10 লাখ যত চাকরি দেবেন মনে করুন, সেই চাকরি যদি শেষ পর্যন্ত নির্ভর করে বিজেপি আর সিপিএম খেয়ে নেবে কিনা তার উপরে, আপনাদের গভর্ন করা মানে আপনাদের শাসন করার যোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠবে। এখানে তো একটা অন্য অযোগ্যতার কথা চলে আসছে মৃত্যুঞ্জয় বাবু, সেটা স্বীকার করেন কি? আমি একটা উদাহরণ দিই। এসএলএসটি চাকরিদের জন্য সরকারি অর্ডার বেরিয়ে তাদের মানে স্কুলের পোস্টিং হয়ে গেছে, নারী শিক্ষা কর্মশিক্ষাতে কোনো অভিযোগ নেই। ওখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যারা প্যানেলে নেই কিছু নেই সেরকম একজনদের নাম নিয়ে তিনি চাকরিটা আটকানোর জন্য তিনি মামলা করে বসলেন। এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, এইটা তো প্রমাণ হয় যে কারা চাকরি আটকানোর জন্য চেষ্টা করছে। সমস্যা হবে। প্লিজ মৃত্যুঞ্জয় বাবু আপনি শেষ করুন এক লাইনে, প্লিজ এক লাইনে শেষ করুন। শঙ্কু এত উত্তেজিত হলে হবে না।
সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। আমি একটা কথা বলেই শেষ করবো। মৃত্যুঞ্জয় বাবু, আপনি যেমনটা বলেছিলেন, এখানে উপস্থিত আমরা সবাই বোধহয় চাই যে যোগ্যদের চাকরিটা হোক, কিন্তু তাদেরকে বারবার এই প্রতিশ্রুতির চক্রব্যূহে ঘুরে মরতে হচ্ছে কেন? তারিখ পে তারিখ আদালত নিয়ে আমরা বলতে শুনি তৃণমূল কংগ্রেস নেতাদের, কিন্তু রাজ্যের মন্ত্রীরা তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছেন কেন? কেন এসএসসির সামনে এসে যোগ্য শিক্ষকদের বসে থাকতে হবে? একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা শুধু নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব থেকে খারাপ উদাহরণ হয়ে শিক্ষকদেরকে প্রমাণ করতে হবে ছাত্রদের সামনে, না 2 নম্বরই নই, 3 নম্বরই নই, 4 নম্বরই নই, আমি 1 নম্বরই শিক্ষক। আর সেই প্রমাণের দায়টা সরকার নেবে না, এসএসসি নেবে না, এমনকি মন্ত্রীও নেবেন না। তাহলে শাসন করবেন কারা? শাসকরা যোগ্য হয়ে শাসন করছেন তো? অনির্বাণের চক্রব্যূহ আজকে এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন TV9 বাংলায়।